আমি মার্কান সাহেবের মতো শিল্পী আমার জীবনে একটাও দেখিনি। ওনার পেন্টিংয়ে একটা অদ্ভুত আবেদন আছে, যেটা দর্শকদের এমন আকর্ষণ করে যেভাবে চুম্বক কোনো সূচকে টানে। কিন্তু আমার এই পেন্টিংগুলোর থেকে ওনার ওই কাঁচের অ্যাবস্ট্রাক্ট মূর্তিটা বেশি ভালো লেগেছে। বলতে গেলে এটা শুধুই কাঁচের, কিন্তু এটা ভালো করে দেখলে মনে হবে এতে যেন প্রাণ আছে। সত্যি, আমি তো বাড়ি থেকে আজকে এটা ভেবেই বেরিয়েছি যে আজ আমি মার্কান সাহেবের অটোগ্রাফ না নিয়ে এখান থেকে বেরোবই না। কিন্তু মার্কান বাবু কোথায় আছেন? আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না। চলুন ওনাকে জিজ্ঞেস করি, হয়তো উনি কিছু বলতে পারবেন। এক্সকিউজ মি, ইয়েস। মার্কান বাবু আসেননি? আপনারা তো জানেন যে আর্টিস্টরা কত মুডি হয়, চলেই আসবেন। আপনি কি ওনাকে কল করতে পারেন? কেন নয়? উনি এলে আজ ওনার থেকে অটোগ্রাফ নেবই। হ্যাঁ, নিতেই হবে। কালার কম্বিনেশনটা দেখুন। বাবা বাবা দৌড়তে নেই, বাবা এক্সিবিশন, এইভাবে দৌড়তে নেই বাবা, যদি কিছু ভেঙে যায় তো। বাবা চলো না বাড়িতে যাই, আমি বোর হচ্ছি। হ্যাঁ বাবা, এক্ষুনি 2 মিনিট, হ্যাঁ আমি একটা ফোন করে আসছি, ওকে? বাবা বিজি, চল ততক্ষণ আমরা খেলা করি। আরে আরে বাপরে, দেখলে তোমাদের জন্য ভেঙে গেল তো। সরি বাবা। লাখ টাকার জিনিস। আরে মার্কান সাহেব জানতে পারলে ভীষণ রেগে যাবেন। কি ও মাই গড, এটা তো মনে হচ্ছে মানুষের চোখ। তো এই বাচ্চারা এই কাঁচের মূর্তিগুলোর পাশে খেলা করছিল, আপনি এদের বারণ করেন, আর তখনই ভুলক্রমে আপনার হাত লেগে এই কাঁচের মূর্তিটা পড়ে যায়, আর ভেতর থেকে এই ক্যানিস্টার পাওয়া যায় যার মধ্যে এই চোখটা রাখা, মানুষের চোখ। হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। স্যার, ওই যে কথায় বলে না, বাচ্চা ভগবানের আরেক রূপ, ওই কথাটা ঠিকই স্যার। এই বাচ্চারা যদি এখানে না খেলতো আর মূর্তিটা যদি না ভাঙতো, তাহলে আমরা জানতেই পারতাম না যে এই মূর্তিতে চোখ ছিল। নাম কি বাবু তোমার? প্রথম। প্রথম, খুব সুন্দর নাম। আচ্ছা প্রথম, নিখিল আঙ্কেল তোমাকে বাইরে নিয়ে গিয়ে চকলেট খাওয়াবে। না বাবা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। বাবা জেদ করতে নেই, তুমি তোমার বন্ধুকে নিয়ে বাইরে যাও। নিখিল, এসো 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 বাবু, এসো, চলো আমার সঙ্গে। আচ্ছা, এই মূর্তিটা যিনি বানিয়েছেন মিস্টার মার্কান, ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। সকালে স্যার এসেছিলেন, তারপর কোনো কাজে চলে গেছেন, তারপর থেকে ফিরে আসেননি। মূর্তি ভাঙার খবর পেয়েছেন উনি? না স্যার, দিতে পারিনি, ওনাকে ফোনে ট্রাই করছিলাম, উনি ফোন তোলেননি। স্যার, এমনটা নয় তো স্যার যে একটা মূর্তিতে একটা চোখ ফ্রি। খুব মজা লাগছে তোমার না? হ্যাঁ, এটা মানুষের চোখ, মানে কোনো মানুষের শরীর থেকে এটা উপড়ে নেওয়া হয়েছে। রজত, এই ক্যানিস্টার সমেত চোখটা ডক্টর সালুখেকে পাঠাও, আর মার্কানের বাড়ির অ্যাড্রেসটা দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ সালুখে, চোখের ব্যাপারে কি জানা গেছে? টেট্রাগুডাল। টেট্রাগুডাল? হ্যাঁ বস, এই সলিউশন যার মধ্যে এই চোখটাকে ডুবিয়ে রাখা হয়েছে এটাকে টেট্রাগুডাল বলে। এই সলিউশনটা চোখটাকে বছরের পর বছর ঠিক রাখতে পারে। মানে মার্কন এই চোখটা টেট্রাগুডাল সলিউশনে এই কারণে রেখেছিল যাতে এটা ডিকম্পোজ না হয়, যাতে পচে না যায়, তাই তো? একদম ঠিক, নয়তো যদি একবার এর ব্লাড সেলটা শেষ হয়ে যায় তাহলে এই চোখটা পচে যেতে পারে। তাহলে তো স্যার এই সলিউশনটার জন্য এটা বলা কঠিন হবে না যে এই চোখটা কতটা পুরনো? সচিন, যদি অনেক পুরনো হয় তাহলে বলা মুশকিল, কিন্তু বস এই চোখটার কিছু ব্লাড সেলস এখনো জীবিত আছে। তার থেকে এটা জানা যায় যে এই চোখটা 16 থেকে 18 ঘন্টা আগে কোনো মানুষের দেহ থেকে তোলা হয়েছে। তাহলে সালুখে খুঁজে বের করা যায় তো ডিএনএ টেস্টের মাধ্যমে যে এটা কোনো পুরুষের না মহিলার? হ্যাঁ, জানা যেতেই পারে। তাহলে খোঁজ নাও। কিন্তু বস, সেই কারণে এই চোখটাকে সেন্ট্রাল ল্যাবে নিয়ে যেতে হবে। স্যার, হ্যাঁ স্যার আমি শহরের সবকটা আই ডোনেশন সেন্টারে গিয়ে খোঁজ নিয়েছি স্যার। গত 6 মাসে কোথাও থেকে কোনো চোখ চুরি হয়নি স্যার। গত 6 মাসে কোনো জায়গা থেকে কোনো চোখ চুরি হয়নি? তাহলে কি মার্কন কারোর প্রাণ নিয়ে তার চোখটা বের করে ওই মূর্তির ভেতরে লাগিয়ে দিয়েছে? কিন্তু স্যার, মার্কান তো এই মূর্তিটা 3 মাস আগে বানিয়েছিল, আর এই চোখটা 16 ঘন্টা পুরনো। তাহলে 16 ঘন্টা পুরনো চোখ 3 মাস আগের মূর্তিতে কি করে ফিট হতে পারে? সচিন, এটা অনেক দিন থেকে প্ল্যান করা রয়েছে এই মার্কনের, অনেক বড় প্ল্যান। প্রথমেই ও ওই মূর্তিটার ভেতরে জায়গা তৈরি করে রাখে যেখানে এই ক্যানিস্টারটা ফিট হয়ে যায়।
হ্যাঁ দা, মার্কনের ফোন ট্রেস করা যাচ্ছে না। তাহলে ওর ফোন রেকর্ড চেক করেছো? লন্ডন থেকে কল এসেছিল। আচ্ছা, তাহলে ঠিক আছে, চেষ্টা চালু রেখো। বিশেষ কিছু পেলেই আমাকে জানিয়ে দিও, ওকে? কি হয়েছে স্যার? লন্ডন থেকে মার্কনের কাছে নিয়মিত ফোন আসছে, আর বিশেষ করে 3টে আলাদা নম্বর থেকে। লন্ডন থেকে? কিন্তু স্যার ওকে লন্ডন থেকে কে ফোন করতে পারে? সেটাই তো, এমন কে আছে যে 3টে আলাদা আলাদা নম্বর থেকে মার্কনকে ফোন করছে লন্ডন থেকে? খোঁজ নিতেই হবে। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমার কথার ভীষণ দাম আছে। আপনার পার্সেল সময়ের আগেই পৌঁছে যাবে। মর্গান বাইরে গেছে, জানি না কবে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফিরে এলেই আমি বলে দেবো যে আপনার সাথে যেন কথা বলে নেয়। ওকে, আগে বাই। তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? এইভাবেই হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি কিছু করবেও? যে কোনো মূল্যে ওই চোখটা আমার ফেরত চাই। বস, আপনি চিন্তা করবেন না বস, আগামী 10 ঘন্টার মধ্যে ওই চোখ আপনাকে ফেরত দেবো স্যার। শাট আপ! ফালতু কথা বন্ধ করো। গত 12 ঘন্টা ধরে এই একই কথা শুনছি আমি। আমার এক এক মিনিট ভীষণ মূল্যবান, বুঝেছো তোমরা? বস, আপনি তো জানেনই যে ওই চোখটা সিআইডি লোকেদের কাছে আছে, আর সিআইডির কাছ থেকে নেওয়া মানে কুমিরের মুখ থেকে খাবার বের করার মতো ব্যাপার। আমরা তো চেষ্টাই করছি বস। চেষ্টা চেষ্টা চেষ্টা! তোমরা যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তো শুধু 2 ঘন্টা আমার ওই চোখটা চাই। শুধু 2 ঘন্টা। ক্লিয়ার? ঠিক আছে বস, ওই চোখ আপনি পেয়ে যাবেন বস। গেট লস্ট! এখন আবার কে এলো? মনে হচ্ছে সাহেবই হবে। আপনারা? মার্কান বাড়িতে আছেন? না না, সাহেব তো বাড়িতে নেই। তাহলে ঠিক আছে, তোমার সঙ্গে আরে- দেখা করে নি। আরে আপনাদের তো আমি চিনিও না, আমার সাথে কেন দেখা করতে চান? যতক্ষণ না আলাপ হবে ততক্ষণ জানবে কি করে আমরা কে? সচিন, নিখিল, দেখো ঘরেতেও লুকিয়ে থাকতে পারে। আরে বললাম না, সাহেব বাড়িতে নেই। ঘরের ভেতর ঢুকে যাচ্ছেন কেন? সিআইডি থেকে এসেছি আমরা। সিআইডি? হ্যাঁ, আর কিছু বলার আছে? না সাহেব। স্যার এই মার্কান তো বাড়িতেই নেই। কোথায় গেছে মার্কান? জানি না স্যার, বলে যায়নি। আর কবে থেকে বাড়িতে আসেনি তোমার সাহেব? কাল সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। মার্কান নিজের পেইন্টিং আর মূর্তি এখানেই বানায়? হ্যাঁ, পেন্টিংস তো এখানেই বানায়, কিন্তু মূর্তি নয়। হ্যাঁ, এখানে শুধু পেইন্টিংই দেখতে পাচ্ছি। মূর্তি কোথায় বানায়? জানি না স্যার, আমি তো চাকর। এই ল্যাপটপটা কি মার্কানের? হ্যাঁ, এটা সাহেবেরই। নিখিল, মার্কান পার্সোনাল, এই ফোল্ডারে কিছু থাকা উচিত। এই দেখো, বিগত 5 বছরে ওর পেইন্টিং আর মূর্তি কত টাকায় বিক্রি হয়েছে তার পুরো লিস্ট আছে এখানে। কোনো পেইন্টিংই 15 থেকে 20 হাজারের বেশিতে বিক্রি হয়নি, কিন্তু প্রত্যেকটা মূর্তি কমপক্ষে 40 থেকে 50 লাখ টাকায় বিক্রি হয়। তাহলে এ শুধু মূর্তি কেন বানায় না? হতে পারে শুধুমাত্র নিজের সন্তুষ্টি অথবা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনের জন্যই পেইন্টিং করে। এক সেকেন্ড, এখানে এটাও লেখা আছে যে বেশিরভাগ মূর্তি লন্ডনে বিক্রি হয়েছে। তার জন্যই ওর কাছে লন্ডন থেকে মাঝে মাঝেই ফোন আসে। সচিন, কিছু তো একটা আছে যার লেনদেন লন্ডন থেকে হচ্ছে। কাল এক্স্যাক্টলি কটার সময় উনি এখান থেকে বেরিয়েছেন? কাল সকালে 8টা নাগাদ বেরিয়েছেন স্যার, এক্সিবিশনে যাওয়ার জন্য। ওখানে গিয়ে পেন্টিং আর মূর্তি সাজানোর জন্য। তারপর 10:30টার সময় আসেন একটু শুয়ে নেবার জন্য, আবার সন্ধেবেলা এক্সিবিশনে ফিরে যাবেন। তো আপনার সাহেব বাড়িতে কতক্ষণ ঘুমিয়েছিল? শোয়েননি সাহেব, যখনই এসেছিলেন তার 5 মিনিটের মধ্যেই উনি বেরিয়ে গেছেন, আর তারপর এখনো পর্যন্ত আসেননি। শুধু 5 মিনিটের মধ্যেই আবার বেরোলো? কিভাবে গেছিল? গাড়িতে? না, ওই তো ট্যাক্সিতে গেছেন। এটা কোন কোম্পানির ট্যাক্সি ছিল? সেটা বলতে পারবো না সাহেব। এই ট্যাক্সি তোমার সাহেব ডেকেছিল? না সাহেব, ওনার ফোন এসেছিল যে ট্যাক্সি এসে গেছে, আর যখনই ট্যাক্সি এলো উনি ট্যাক্সিতে বসে বেরিয়ে গেলেন। ট্যাক্সির কোনো ব্যাপার মনে আছে তোমার? তুমি কিছু দেখেছিলে? নাম্বার প্লেট টেট? না স্যার, নাম্বার প্লেট তো আমি দেখিনি, কিন্তু হ্যাঁ ওই গাড়িতে একটা স্টিকার লাগানো ছিল, গোল গোল মতো, ওই যে খায় একে কি যেন বলে, ধোকলা
পিজা। পিৎজা কোন কোম্পানির পিৎজা ছিল? কি যেন নাম ছিল, ঢেপলা, ডেলপা পিৎজা। ডেলপা ডেলপা, হ্যাঁ সাহেব, ওই কোম্পানিরই। আর কিছু দেখেছিলে তুমি? হ্যাঁ সাহেব, গাড়ির ওই পিছন থেকে কাছে আর একটা স্টিকার লাগানো ছিল, উড়ন্ত একটা লোকের। ডেলপা পিৎজার অ্যাড, পিছনের কাঁচে উড়ন্ত মানুষের স্টিকার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে। সিআইডি? তো আপনারাও গাড়িতে স্টিকার লাগাতে চাইছেন? না না, আমরা অন্য কাজে এসেছি। আপনি আমাদের এটা বলুন যে ডেলপা পিজা নামের কোম্পানির অ্যাড আপনারা কোন ট্যাক্সিগুলোতে লাগিয়েছেন? ডেলপা পিজা? এক মিনিট স্যার, এই ব্র্যান্ডের অ্যাড আমরা এফিশিয়েন্ট ট্যাক্সির গাড়িতে লাগিয়েছি। এফিশিয়েন্ট ট্যাক্সিস? হ্যাঁ কতগুলো ট্যাক্সিতে লাগিয়েছেন এই অ্যাড? স্যার, এই 70টা মতো হবে। আচ্ছা, এর মধ্যে একটা ট্যাক্সিরও পিছনের দিকে কাছে এমন কোনো স্টিকার আছে যেটা এমন একটা মানুষের, যেটা হাওয়াতে উড়ে? মানুষ যে হাওয়ায় ভাসছে? না স্যার, এরকম ভাবে তো কিছু মনে পড়ছে না। কিন্তু হ্যাঁ স্যার, আমার স্টাফেরা হয়তো কিছু বলতে পারে। সমীর, আশিস, আনন্দ, মনীষ, 1 মিনিট এদিকে এসো। আমরা এফিশিয়েন্ট ট্যাক্সিসের ওপরে যে ডেলপা পিজার অ্যাড লাগিয়েছিলাম, তার মধ্যে কি এরকম কোনো ট্যাক্সি ছিল যার পেছনের দিকের কাছে এমন কোনো স্টিকার আছে যেখানে মানুষ হাওয়ায় উঠছে? হ্যাঁ স্যার, এরম স্টিকার তো ভোলার ট্যাক্সিতে লাগানো ছিল। ভোলা স্যার? ভোলা? এই ভোলাকে কোথায় পাবো? এখানেই স্যার। আজকে আবার সবকটা ট্যাক্সি আসছে নতুন অ্যাড লাগানোর জন্য, তো ভোলাও হয়তো আসবে। ভেরি গুড, চলো ভোলার জন্য অপেক্ষা করি। স্যার, আমার গাড়ির স্টিকার রেডি আছে? হ্যাঁ, তৈরি আছে। আপনি আপনার ট্যাক্সির কাছে যান, পেয়ে যাবেন। আচ্ছা স্যার। স্যার, নতুন অ্যাডের স্টিকার কি তৈরি? একেবারে তৈরি, আপনি যান, পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। চলুন স্যার, তাড়াতাড়ি নতুন অ্যাড লাগিয়ে দিন। পুরনো অ্যাড দেখে দেখে লোকের মাথা খারাপ হয়ে গেছে, আর আমারও। চলো, আমরা তোমাকে কিছু নতুন অ্যাড দেখাচ্ছি। আপনারা কারা? তোমার ট্যাক্সির পিছনে একটা স্টিকার লাগানো আছে যাতে একটা লোক উঠছে, তাই তো? আরে ভাই, আমি উড়ন্ত মানুষের লাগাই বা পড়ন্ত মানুষের লাগাই, তাতে আপনাদের কি যায় আসে? হ্যাঁ, সম্পর্ক তো নিশ্চয়ই আছে। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ। তুমি এই লোকটাকে চিনতে পারছো? এই কে তো? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, স্যার ছেড়ে দাও, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, যেতে দিন আমাকে। সিআইডি যখন অপরাধীদের ধরে না, তখন আর পালাতে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি কটা বেশি টাকা রোজগার করার জন্য এটা করেছি। মার্কান কোথায়? কোন মার্কান স্যার? ওই মার্কান যে এক্সিবিশন করেছিল, যে এক্সিবিশনে আমরা একটা মানুষের চোখ পেয়েছি কাচের মূর্তি থেকে, সেই মার্কান কোথায়? ও চোখ, মূর্তি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না স্যার। না বোঝার অভিনয় করা বন্ধ কর। যার ফটো দেখে পালিয়েছিলি তুই, তাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে স্যার, আমি তো ভাবলাম যে আপনারা জানতে পেরে গেছেন যে আমি আমার ট্যাক্সি কোম্পানির সাথে বেইমানি করছি, এই জন্য আমি দৌড়াচ্ছিলাম। বেইমানি? কেমন বেইমানি? স্যার, আমাদের ট্যাক্সি কোম্পানি শুধুমাত্র ওই যাত্রীদেরকে ট্যাক্সিতে বসার অনুমতি দেয় যারা ফোন করে ট্যাক্সি বুক করে, আর টাকার লোভে আমি অন্য লোকেদেরকেও ট্যাক্সিতে বসিয়ে দিতাম। আর স্যার, এই লোকটা শেষ লোক ছিল যাকে আমি আমার ট্যাক্সিতে বসিয়েছিলাম। ও, তাই তুই পালাচ্ছিলি? হ্যাঁ স্যার, মার্কান, এই মার্কানের ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। আর তুমি মার্কানকে কবে ট্যাক্সিতে বসিয়েছিলে? স্যার, কাল সকাল 10টার সময় ফোন এসেছিল। আমার কাছে আরতিনগর থেকে ফোন এসেছিল যে ট্যাক্সি চাই। আমি আমার ট্যাক্সি নিয়ে ওখানে পৌঁছে গেছিলাম, ব্যাস। আর কিচ্ছু জানি না স্যার। কোন নম্বর থেকে ফোন এসেছিল? স্যার, এই নম্বর থেকে ফোন এসেছিল স্যার। হ্যালো, এটা কোথাকার নাম্বার? ও, ওকে, না না, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরতিনগরের পিসিওর ফোন নাম্বার এটা। স্যার, মার্কানের চাকর বলছিল যে ও কোনো ট্যাক্সি বুক করেনি। হতে পারে অন্য কেউ ট্যাক্সি ডেকেছিল ওর জন্য। হতে পারে মার্কান ওই পিসিও থেকেই ফোন করেছিল। যদি কল রেকর্ডস চেকও হয়, তাহলে কেউ ওকে সন্দেহ করবে না। এই মার্কানকে তুমি কোথায় নামিয়েছিলে? স্যার,
এনডি রোডের ওপরে হিলবার্ট আর্ট গ্যালারি আছে না, ওটারই সামনে এনাকে নামিয়েছিলাম। স্যার ওই মার্কান প্রথমে আর্ট গ্যালারিতে ছিল, তারপর বাড়িতে ফিরলো, তারপর আবার আর্ট গ্যালারিতে কেন যাবে? গ্যালারির বাইরেও নেমেছিল, হয়তো ভেতরে যায়নি, কারণ সিসিটিভি ফুটেজে ওকে দেখতেই পাওয়া যায়নি। ডক্টর সালুখে? হ্যাঁ ডক্টর সালুখে। কি? আরে আপনার কোথাও লাগেনি তো? আপনি কোথায় আছেন? আপনি ওখানে দাঁড়ান, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে স্যার? ডক্টর সালুখের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চালাও ডিবি রোড। আপনি ঠিক আছেন তো? আই এম ওকে। আপনি বললে আপনাকে হসপিটালে নিয়ে যাবো। আরে না, আমার বন্ধুরা আসছে। ওই এসে গেছে, আমার বন্ধুরা এসে গেছে। ও মাই গড, এক্সকিউজ মি ডক্টর সালুখে, সাবধানে। আপনি ঠিক আছেন? হ্যাঁ অভিজিৎ, আমি ঠিক আছে। রক্ত বেরোচ্ছে। পঙ্কজ, ফার্স্ট এড। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এসে গেছি, আমরা সামলে নিচ্ছি। থ্যাঙ্কস আ লট। স্যার এসব হলো কি করে? আমাকে কেউ আঘাত করেছিল, হামলা করেছিল কেউ। হামলা? কে কে করেছিল? বুঝতে পারিনি অভিজিৎ। আমি ওই চোখটা নিয়ে যাচ্ছিলাম সেন্ট্রাল ল্যাবে হ্যাঁ, ডিএনএ টেস্ট করার জন্য। একটা গাড়ি এলো আর এইখানে এসে আমার গাড়িটাকে ব্লক করলো। আচ্ছা। ওখানে 4-5 জন লোক ছিল মুখোশ পরে। হ্যাঁ, আমার মাথায় আঘাত করলো আর ওই চোখের ক্যানিস্টারটা নিয়ে চলে গেল। চোখটা নিয়ে পালিয়ে গেল? আরে অভিজিৎ, ওই আঘাতের কারণে বেহুশ হয়ে গেছিলাম তো। আরে না না ডক্টর সালুকে, আপনি যে ঠিক আছেন এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। চোখ আমরা ঠিক খুঁজে বের করব। আচ্ছা, আপনি কি গাড়ির নাম্বার টাম্বার কিছু দেখেছিলেন? আঘাত লাগার আগে গাড়ির নম্বর আমি দেখেছিলাম। কি 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 নাম্বার ছিল সেটা মনে আছে? গাড়ির নাম্বার হলো ZPO 2979। ডক্টর সালুকে, আপনি সত্যি গ্রেট। আরটিও থেকে খোঁজ নাও এটা কার নাম্বার। স্যার আমরা চোখটা পেয়েছি মার্কানের বানানো একটা মূর্তিতে। ডক্টর সালুকে যে গাড়িটা দেখেছিলেন সেটাও মার্কানের। যাই হোক না কেন, এই সব কিছুর পিছনে ওই মার্কানি। হতে পারে। চলো গিয়ে চোখটাও ফেরত নিয়ে নি, আর ডক্টর শালুখের উপর করা হামলাটার হিসাবও। স্যার মনে হচ্ছে ও নিজের আরেকটা বাড়ি থেকেও গায়েব হয়ে গেছে। বা হতে পারে ভেতরে লুকিয়ে আছে। ভাবছো কি? দয়া স্যারের নাম নিয়ে দরজাটা ভেঙে দাও। জয় দয়া স্যারের জয়। আরে বাপরে, তো ভীষণ দুর্গন্ধ দেখছি। কোনো লাশের গন্ধ। স্যার মার্কানের নয় তো? হতে পারে। দেখো, লাশ এখানেই কোথাও থাকবে। স্যার এটা তো মার্কান। আরে এর তো একটা চোখ উপরে নিয়েছে দেখছি, তার মানে সেই চোখটা এরই ছিল। আর আমরা তো ভাবছিলাম যে এই সব কিছুর পেছনে এই লোকটা, কিন্তু কেউ একজন এই বেচারাকে মেরে এরই চোখ উপরে নিয়ে এরই বানানো মূর্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর ওর গাড়ি ব্যবহার করেছে ডক্টর শালুখের উপর হামলা করার জন্য। রক্ত শুধু এখানেই আছে, এর মানে গুলি লাগার পর মার্কান এদিক ওদিক যায়নি কোথাও, ও এখানেই হয়তো মারা গেছে। ঘটনাটা এরকম নয় তো যে এ আত্মহত্যা করেছে নিজেরই বন্দুক দিয়ে? না ফ্রেডি, নিজেকে এভাবে সামনে থেকে গুলি করাটা একটু মুশকিল। আর কেউ নিজের চোখ কি করে বের করতে পারে? হ্যাঁ সেটা তো ঠিক কথা। গুলিটা সামনে থেকে লেগেছে, আর লাশের পজিশন দেখে মনে হচ্ছে যে খুনি এখানেই কোথাও দাঁড়িয়েছিল। স্যার এই গানটা থেকেই গুলি চলেছে। হয়তো মার্কান খুনিকে গুলি করেছিল নিজেকে বাঁচানোর জন্য। আর যদি এরকমটা হয়ে থাকে নিখিল, তাহলে ওর নিশানা নিশ্চয়ই ব্যর্থ হয়েছে, কারণ এখানে অন্য কোনো রক্ত তো নেই। গুলি খোঁজো, এখানেই থাকবে। স্যার এই দেখুন স্যার, গুলি পেয়ে গেছি। ভেরি গুড ফ্রেডি। একটা কাজ করো, তল্লাশি নাও। কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে যা আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। এটা কি?
মার্কানের পুরনো মূর্তিগুলোর স্কেচ দেখলে এসিপি স্যারের সন্দেহটা সঠিক। মার্কান নিজের প্রত্যেকটা মূর্তিতে এতটা জায়গা নিশ্চয়ই ছাড়তো যাতে একটা ক্যানিস্টারকে সহজে ফিট করা যায়। তার মানে এই মার্কান নিজের বানানো মূর্তিগুলোর ভেতরেই ক্যানিস্টার রেখে চোখের স্মাগলিং করতো। হ্যাঁ স্যার, হয়তো কেউ বদলা নেওয়ার জন্য একেই খুন করে দিয়েছে। আমার সেটা মনে হচ্ছে না। চোখের কালোবাজারি করলে মাত্র 2-3 লাখ টাকা ও রোজগার করতে পারে, কিন্তু মার্কানের প্রতিটা মূর্তি 40 থেকে 50 লাখ টাকায় বিক্রি হয়েছিল। তাহলে মাত্র 2-3 লাখ টাকার জন্য এতটা ঝুঁকি কেউ নেবে কি? নিশ্চয়ই মার্কানের মূর্তিতে চোখ নয়, অন্য কিছু স্মাগলড হতো। কিরকম জিনিস সেটা তো জানি না ফ্রেডি, কিন্তু এই স্মাগলিং লন্ডনে হতো, তাই জন্যই তো ওর কাছে লন্ডন থেকে এত ফোন আসতো। তাহলে তো স্যার এর নিশ্চয়ই কোনো পার্টনার আছে যার সাথে ঝামেলা হয়েছে আর ওই এই কাজটা করেছে। সেই হবে নিখিল, যে মার্কানের মূর্তিগুলোকে বিদেশে পাঠাতো। খোঁজ নাও কে এসে। 2 ঘন্টা হয়ে গেল, কে জানে ওই মূর্খগুলোর চোখটা চুরি করে আনতে পারবে কিনা। আর যদি সিআইডির হাতে পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ করে দেবে। বস, অবস্থা খারাপ তো ওই ডক্টর সালুঙ্কের হয়ে গেছে। বস, আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাকে নিরাশ করব না। এই নিন আপনার অমূল্য চোখ। সাবাস শঙ্কর, সাবাস। তুই জানিস না যে তুই কত বড় কাজ করেছিস। এর জন্য আমি তোদেরকে এত টাকা দেব যে গুনতে গুনতে বুড়ো হয়ে যাবি। বস, আপনি খুশি হয়েছেন না রেগে গেছেন? খুশি হয়েছি, খুশি। তোরা এখানে থাক, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে বস। অর্ধেক কাজ হয়ে গেছে। এখন পৃথিবীর কোনো শক্তি সব থেকে বড় লোক হওয়া থেকে আটকাতে পারবে না। আমি পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়ে উঠব। সব আমার, এই সব আমার। আরে তোরা এখানে কি করছিস? চলো বেরোনোর ব্যবস্থা কর। বস, আমাদের ভাগ। ভাগও পেয়ে যাবি, তাড়াতাড়ি কর। আমি কি পালিয়ে যাচ্ছি? বস, ক্ষমা করবেন, টাকার সামনে কেউ কাউকে চেনে না। আমার সাথে বিশ্বাসঘাতকতা, এখনই দিচ্ছি হিসাব। কাজে ডিস্টার্ব করলাম। এখানে যত সম্পত্তি রয়েছে সমস্ত সরকারের কাছে যাবে। বন্দুক নিচে। এই তুমি পিছিয়ে যাও। অনেক হয়েছে লুকোচুরি। স্যার, আমি আর মার্কান পার্টনার ছিলাম। মার্কান পেন্টিংস আর মূর্তি বানাতো, মূর্তির ভেতরে হিরে লুকোতো, আর আমি ওই হিরোগুলোকে দেশের বাইরে লন্ডনে নিয়ে যেতাম। আমি শুধু এটাই করতাম স্যার। লজ্জা হওয়া উচিত তোমার। নিজেদের দেশের সম্পত্তি স্মাগলিং করে বাইরের দেশে পাচার করছো। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করে দেব। তুমি শুধু স্মাগলিংই করোনি,
বরং একটা খুনও করেছো, মার্কনকে খুন করেছো। আমি জেনে বুঝে ওকে খুন করিনি স্যার। স্যার ওই তো আমাকে খুন করতে চাইতো স্যার। আমি শুধু আত্মরক্ষা করার জন্য ওর উপর গুলি চালিয়েছিলাম স্যার। পুরো ঘটনাটা বলো, কি হয়েছিল মার্কনের বাড়িতে সেদিন, বলো। ও আমাকে আর্জেন্টলি ওর বাড়িতে ডাকলো। ও বলছিল যে আমার সাথে কিছু জরুরি কথা আছে, কিন্তু যখন আমি ওর বাড়িতে পৌঁছলাম তো আরে, দরজাটা তো খোলাই। মার্কান, মার্কান, মার্কান কোথায় আছিস ভাই? আমাকে বাড়িতে ডেকে দরজা খোলা রেখে বাইরে চলে গেলি নাকি? তুমি হিরের চিন্তা একদম করো না, আমি কথা দিয়েছি তো, তুমি হিরে পেয়ে যাবে সময় মতো। মোহিতের ব্যবস্থা আমি করে দিয়েছি। আজকের দিন ওর জীবনের শেষ দিন হবে, আর ওর লাশের থেকে চোখ বের করে আমি পুরো সম্পত্তির একমাত্র মালিক হয়ে যাব। আমার নয়, তোর জীবনের শেষ দিন হবে মার্কান। মারবি, আমার উপর গুলি চালাবি তুই? খারাপ কাজের খারাপ ফল। এখন তুই যেটা আমার সাথে করতিস, আমি তোর সাথে করব। আর যখন মার্কান মারা গেল, আর তখন তুমি ভাবলে যদি ওর প্ল্যানই ওর ওপর অ্যাপ্লাই করা যায় তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি মার্কানের চোখ বের করে নিলাম, কারণ এই লকার রুমের দরজা আমাদের দুজনের চোখ দিয়ে খুলতো। লকার রুমের দরজা চোখ দিয়ে খুলতো? মানে আইরিস রিকগনিশন টেকনোলজি? হ্যাঁ স্যার, ওইটাই আইরিশ রেকগনিশন টেকনোলজি। ওই লকার রুমের দরজার স্ক্যানারের সামনে যতক্ষণ না আমাদের দুজনের চোখ স্ক্যান হয়ে যেত, দরজা খুলতো না। তাহলে মার্কনের চোখ তুমি মূর্তির মধ্যে কেন লুকিয়েছিলে? কারণ স্যার আমি দেশের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করছিলাম, ততক্ষণ পর্যন্ত ওর চোখটাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখার দরকার ছিল স্যার। ওই চোখটাকে লুকানোর জন্য মূর্তির চেয়ে ভালো জায়গা আর কিছু হতেই পারতো না। কিন্তু স্যার আমার কপাল খারাপ স্যার, ওই মূর্তিটা ভেঙে গেল, আর মূর্তির সাথে সাথে আমারও পর্দা ফাঁস হয়ে গেল স্যার। তুমি স্মাগলিং করে দেশের সঙ্গে বেইমানি করেছো, আরো একটা খুনও করেছো। এবার জেলের গড়াতে বসে বসতে থাকো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। কি ভাই? স্যার কেস মিটে গেছে, আর কাজও নেই। যদি আপনি বলেন তো ফিল্ম দেখতে যাব। আরে বাবা, আমাকে কেন জিজ্ঞেস করছো? এসিপি স্যারকে জিজ্ঞেস করো। স্যার এসিপি স্যার ফিল্ম দেখেন? আরে অবশ্যই দেখে ভাই, আমার আর তোমার মতো এসিপি স্যারও সিনেমা দেখেন। কি কথা চলছে? স্যার আসলে নিখিল বলছিল যে এসিপি স্যার সিনেমা দেখেন কিনা। আচ্ছা, কি জানতে চাইছো তুমি? না না স্যার, আমরা সবাই একসঙ্গে গিয়ে সিনেমা দেখতে পারি কিনা এটাই বলছিলাম। স্যার কেস শেষ হয়ে গেছে, কাজও নেই আর কেসও নেই স্যার। আপনি যদি বলেন তাহলে গিয়ে সিনেমা দেখতে পারি সবাই মিলে। কেস কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ নেই? হ্যাঁ, কে বলেছে তোমাকে যে কেস কমপ্লিট হয়ে গেছে? কে বলেছে? কে বলেছে কেস কমপ্লিট হয়েছে? মোহিত সবকিছু স্বীকার করেছে, তার মানে তুমি মনে করেছো যে কেস কমপ্লিট হয়ে গেছে? কেস এখনো ইনকমপ্লিট, বুঝেছো? এখনো রিপোর্ট আসা বাকি আছে। এখনই সালুকে আসবে রিপোর্ট নিয়ে, তখন তুমি বুঝবে। বস, হ্যাঁ, এটা মার্কানের পোস্টমর্টমের রিপোর্ট, একটু দেখো। সালুকে, এখানে রিপোর্টে লেখা আছে যে মার্কন
মৃত্যুর আগে অজ্ঞান ছিল? হ্যাঁ বস, মার্কান অজ্ঞান ছিল কারণ ওর রক্তে আমি পেপটিয়া পেয়েছি। পেপটিয়া, যার কারণে যখন ওর চোখটা তোলা হয়েছিল তখন ও মরেনি, অজ্ঞান ছিল। হ্যাঁ, কিন্তু মোহিতের কথা অনুযায়ী মার্কনের মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে, অজ্ঞান হওয়ার তো কোনো কথাই বলেনি। মনে হচ্ছে মোহিত মিথ্যে কথা বলছে। কিন্তু মিথ্যা কথা কেন বলবে মোহিত? মোহিত মিথ্যে কথা বলবে কেন? কেন মিথ্যে বলছে মোহিত? সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার রিপোর্ট হ্যাঁ, জানি তোমার রিপোর্ট ভুল হয় না, একদম ঠিক হয়, প্রতিবারই ঠিক হয়। কিন্তু কেন মোহিত মিথ্যে কেন বলবে? স্যার, ওই মোহিত বলছিল না যে মার্কান গুলি চালিয়েছিল, আর ক্রাইম সিনে আমরা ওই বুলেটও পেয়েছিলাম। সচিন, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মার্কনের হাতের ওপর কোনো গান পাউডারের চিহ্ন নেই, গান পাউডারের কোনো চিহ্নই নেই। একদম ঠিক, কোথাও গান পাউডার পাওয়া যায়নি। স্যার, মোহিত কোথাও নিজের সব দায় নিয়ে কাউকে বাঁচানোর চেষ্টা করছে না তো? বাহ, এতটা ভাবছো তুমি? একটু আগে তো বলছিলে যে কেস শেষ হয়ে গেছে, কোনো কেস নেই। কেন এবার বুঝেছো? বুঝেছো এত সহজ Yes, sir. নয়। কেস শেষ হয়ে গেছে, ভেবে দেখতে হয়, প্রতিটা কথা ভেবে দেখতে হয়। তুমি এখন ঠিকই ভেবেছো, হতে পারে ও কাউকে বাঁচানোর চেষ্টা করছে মোহিত, এই জন্য ও সমস্ত অপবাদ নিজের মাথায় চাপিয়ে নিচ্ছে। আর কাকে, আর কাকে বাঁচানোর চেষ্টা করছে এই মোহিত? মোহিত, মার্কন আর ওই তৃতীয় ব্যক্তি, ওই তৃতীয় ব্যক্তি। মোহিত এই তৃতীয় ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছে না তো, এই জন্য ও সমস্ত অপবাদ নিজের মাথায় চাপাচ্ছে। কিন্তু মার্কন, আচ্ছা শাহরুখে, মার্কনের চোখের ব্যাপারে আর কিছু জানতে পারলে? হ্যাঁ বস, কি? সারিকা ল্যাবে চেষ্টা করছে, কিছু না কিছু পাওয়া যাবে। এক মিনিট। হ্যাঁ, সারিকার নাম করতে করতেই সারিকার ফোন। হ্যাঁ সারিকা, হ্যালো হ্যালো সারিকা, সারিকা। কি হচ্ছে? মনে হচ্ছে সারিকা খুব বিপদের মধ্যে আছে। সারিকা বিপদে? কি বলছো কি? ও সারিকা, সারিকা? সারিকা, কি হলো? সারিকা, জল নিয়ে এসো, তাড়াতাড়ি জল নিয়ে জলদি এসো। এসো। সারিকা, 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 ওঠো। কি হয়েছে? হ্যাঁ, আরে ওকে ওঠো। উঠে নিয়ে আসুন। বসো, চলো এসো, আস্তে আস্তে। বসো, বসো। একটু জল খেয়ে নাও। আরে ওকে, কি হয়েছে? কি করে হলো এসব? স্যার, ওর চোখগুলো নিয়ে চলে গেল। চোখগুলো নিয়ে চলে গেল? যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, আবার চোখ চুরি করে নিয়ে গেল। আমি ওই চোখ দুটো টেস্ট করছিলাম, তখনই দরজা দিয়ে একটা লোক এলো। ও পিওনের জামা কাপড় পরা ছিল, আর ও আমাকে বলল যে, স্যার আমাকে বলল যে শালুকে স্যার চোখটা চেয়ে পাঠিয়েছে। আমার তখনই ওর উপর সন্দেহ হয়েছিল। আমি আপনাকে তখনই ফোন করেছিলাম। তারপরে আমি যেই মাত্র আপনার সাথে কথা বললাম, ও আমাকে ক্লোরোফর্ম শোকালো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। স্যার, এবার সব টাকা, সব সোনাদানা আমাদের হাতে চলে এসেছে। তাহলে এই চোখ কারোর কেন দরকার? আরো কিছু নিশ্চয়ই সূত্র লুকিয়ে আছে ওই চোখের সঙ্গে। আরো অনেক সূত্র আছে যেটা এখন পর্যন্ত আমাদের চোখের সামনে আসেনি। যে কোনো পরিস্থিতিতে আমাদের ওই তৃতীয় ব্যক্তির কাছে যেতে হবে, যেতেই হবে ওই তৃতীয় ব্যক্তির কাছে। স্যার, এই যে তৃতীয় ব্যক্তি, ওই রহস্যটার ব্যাপারে ভালো মতো জানে, তার জন্য ওই চোখটার পেছনে পড়ে রয়েছে স্যার। সচিন, ওই পুরো সূত্রটাই
ওই বন্ধ লকার রুমের ভেতরে লুকিয়ে আছে। এই বন্ধ লকার রুমের ভেতরে স্যার পুরো শহরে একটাই কোম্পানি আছে যারা আইরিশ লকার বানায়। তাহলে চলো সেখানেই যাই। সিপিইউকে জ্বালিয়ে দিয়েছে। যেই হোক না কেন সে আমাদের থেকে এক কদম এগিয়ে আছে। আরে একে তো গুলি করা হয়েছে। হি ইজ ডেড। স্যার, ভেতর থেকে আওয়াজ আসছে। আপনারা কারা? ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। আসুন বসুন। ওঠার চেষ্টা করুন। সাবধান। নিখিল জল। আমাকে বাঁচিয়ে নিন, গুলি গুলি লেগেছে। ঘাবড়াবেন না, আপনার কিচ্ছু হবে না। ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। এই নিন, জল খান। এই নিন, কিচ্ছু হবে না আপনার। এসব কে করেছে? জানি না, কিছু লোক অফিসে ঢুকে এলো আর ওরা অফিসটা লন্ডভন্ড করে দিল, কম্পিউটার পুড়িয়ে দিল, বসকে বসকে গুলি মেরে দিল। উনি আপনার বস? মিস্টার অনুরাগ। আর আমাকে গুলি মেরে দিল। যদি আমি মরে থাকার নাটক না করতাম, 2-4টে গুলি আরো মেরে দিত। আচ্ছা, কম্পিউটারে যে রেকর্ড ছিল তার কোনো ব্যাকআপ আছে? এই এই রুমেরই ঠিক সামনে কনফারেন্স রুমে টেবিলের নিচের দিকে হার্ড ডিস্ক লুকিয়ে রাখা আছে। ঠাকুর করে যেন সুরক্ষিত থাকে। স্যার, অ্যাম্বুলেন্স এসে গেছে। নিখিল, ওনাকে হসপিটালে নিয়ে যাও, সাবধানে। ধরো, কিচ্ছু হবে না। চলো। ফ্রেডি, এই রুমের সামনে একটা কনফারেন্স রুম আছে, ওখানে টেবিলের নিচে একটা হার্ড ডিস্ক থাকার কথা, নিয়ে এসো। রুমের সামনে একটা কনফারেন্স রুম আছে, ওখানে টেবিলের নিচে একটা হার্ড ডিস্ক থাকার কথা, নিয়ে এসো। স্যার, হার্ড ডিস্ক পেয়ে গেছি। ভেরি গুড। ভাগ্য ভালো ওরা এটা পায়নি। এবার তাড়াতাড়ি গাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে এসো। ল্যাপটপ এ নাও, হার্ড ডিস্কটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করো। সব ফাইলগুলো চেক করো, দেখো মার্কানের রেকর্ডস কোথায়। স্যার, এই মার্কান তো দেখছি 2বার আইরিস রিকগনিশন টেকনোলজি ব্যবহার করেছে। একবার মোহিতের সাথে আর দ্বিতীয়বার এর সাথে। তাহলে এই হলো আমাদের তৃতীয় ব্যক্তি। আরে দয়া আঙ্কেল, তুমি? আরে প্রথম বাবু, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমি খেলতে যাচ্ছি। ওকে বাবু। আরে বাবা, আমি কতবার বলেছি যে আমাকে না জিজ্ঞাসা করে দরজা খুলবে না। স্যার, আপনারা কেস কি সলভ হয়ে গেছে? হ্যাঁ, সেই আনন্দে মিষ্টি খাওয়াতে এসেছি। মিষ্টি? ভালোই হলো তোমার ছেলেটা বাইরে গেছে, নইলে ওর ভদ্রলোক বাপের আসল চেহারাটা ওর সামনে পরিষ্কার হয়ে যেত। আরে বাবা, না না না, মিষ্টিটা খাবি না তুই? মোহিতের আগে মার্কানের পার্টনার আমি ছিলাম। ওর একদিন সন্দেহ হলো যে ওই স্মাগলিং এর টাকা থেকে আমি টাকা চুরি করছি। তারপর সমস্ত টাকা ওর নিজের লকার রুমে আটকে দিল। আর সেই কারণে ওর সাথে আমার ঝগড়া হয়। তারপর ও মোহিতকে পার্টনার বানিয়ে নিল। আর সেই জন্যই তোর কোটি টাকার জিনিস ওই লকারের মধ্যে আটকে পড়েছিল। হ্যাঁ স্যার, আমি মীমাংসা করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও সেটা চায়নি। আমি চেষ্টা করেছি, কিন্তু ও তবু মানেনি। তো তারপর একদিন আমি ওর বাড়িতে চলে যাই।
সৌরভ তুমি? আজ আমি তোর বন্ধু নয়, তোর শত্রু হিসেবে এসেছি। এসব কি সৌরভ? এনে পরে থাকে। ঠিক আছে, কিন্তু প্লিজ প্লিজ গুলি চালাবে না। একটা শর্তে, এটাকে জোরে জোরে পড়। আর শোন, যতক্ষণ আমি থামতে না বলবো ততক্ষণ পড়ে যাবি, বুঝেছিস? ওকে। তুমি হিরের চিন্তা একদম করো না, আমি কথা দিয়েছি তো, তুমি হিরে পেয়ে যাবে সময় মতো। মোহিতের ব্যবস্থা আমি করে দিয়েছি। আজকের দিন ওর জীবনের শেষ দিন হবে, আর ওর লাশের থেকে চোখ বের করে আমি পুরো সম্পত্তির একমাত্র মালিক হয়ে যাব। এসব কি? এটা হলো আমার একটা কৌশল। কিরকম কৌশল? হয় তুই মরে যা, না হলে তুই মোহিতকে মেরে ফেলে ওর টাকাগুলোকে ভাগাভাগি করে নে, বুঝেছিস? ওকে, ঠিক আছে। নে, মোহিতকে ফোন কর। আর কোনো চালাকি করবি না, বুঝেছিস? হ্যালো, হ্যাঁ মোহিত। হ্যাঁ, তুমি কি এক্ষুনি আমার বাড়িতে আসতে পারবে? কিছু জরুরি কথা আছে। না না, আমি ফোনে বলতে পারবো না, প্লিজ তুমি আমার বাড়িতে চলে এসো। ওকে, গুড। এখন ভালো কাজের পুরস্কার পাবি। পুরস্কার? উজবুক, তুই কি ভেবেছিলিস আমি কোটি টাকার সম্পত্তি তোকে দিয়ে দেবো? তারপর আমি মোহিতের আসার অপেক্ষায় থাকলাম। আমাকে মারবি? আমার উপর গুলি চালাবি তুই? আর তখন ওই মোহিত মারকানের চোখ উপড়ে নেয়। তারপর আমি মোহিতের পিছু নিই। ও সেই চোখটা ওই মূর্তিতে লুকিয়ে ফেলে, যার মধ্যে মারকানি হিরে লুকিয়ে রাখতো। তারপর এক্সিবিশনে আমার ছেলেকে সামলানোর অছিলায় ওই মূর্তিকে ধাক্কা দিয়ে দিই, যাতে ওই চোখটা সবাই দেখতে পেয়ে যায় আর আপনারা ইনভলভ হয়ে যান। তুমি আমাদেরকে এই প্ল্যানের মধ্যে ইনভলভ করাতে চেয়েছিলে কেন? আমি একটা তীরে দুটো শিকার করতে চেয়েছিলাম। একদিকে আমি সমস্ত সম্পত্তি ফিরে পেতে চেয়েছি, আর অন্যদিকে চেয়েছিলাম মারকানের খুনে মোহিত ভেসে যাক, আমার উপর কোনো আঁচ না আসে। তুই জানতিস যে গুপ্তধনের জন্য মোহিত চোখটা চুরি করবেই, আর তুই মোহিতের ওপরে হামলা করে ওর থেকে ওর গুপ্তধন কেড়ে নিবি, আর ওই চোখটাও, আর দুটোরই মালিক হয়ে বসবি। হ্যাঁ, আমার প্ল্যান সফল হয়ে গিয়েছিল। মোহিত ডক্টর শালুকের থেকে ওই চোখটা চুরিও করে নেয়, ও সমস্ত টাকা চুরিও করে নেয়। তারপর মোহিতকে মারা দরকার ছিল, এইরকম দেখাতে চেয়েছিলাম যে ওকে ওর লোকেরাই মেরেছে, কিন্তু তার আগেই প্ল্যান ভেস্তে গেল। আমরা মোহিতের কাছে পৌঁছে যাই আর তোমার প্ল্যানটা ভেস্তে যায়। তুই মোহিতকে মার্কনকে খুন করার জন্য বাধ্য করেছিলি, আর নিজের এই জঘন্য প্ল্যানে সিআইডি কে জড়াতে চেয়েছিলিস। সবচেয়ে কঠিন শাস্তি তোরই হওয়া উচিত।